সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো এন্ডোমেট্রিওসিস সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ফারজানা দিবা 1976 সালের অক্টোবর মাসে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইনফার্টিলিটি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ম্যাম, এন্ডোমেট্রিওসিস তো এটি যেহেতু একটি মেডিকেল টার্ম, তো প্রথমে আমাদের দর্শকদের সুবিধার্থে যদি একটু আপনি বুঝিয়ে বলতেন এন্ডোমেট্রিওসিস বলতে কি বোঝায়? এন্ডোমেট্রিওসিস একটা গাইনোকোলজিক্যাল ডিজিজ, যেটা শুরু হতে পারে কিশোর বয়স থেকে এবং মেনোপজ পর্যন্ত যে কোনো সময় একজন নারী এন্ডোমেট্রিওসিস রোগে ভুগতে পারে। এন্ডোমেট্রিওসিস এমন একটা রোগ যেটাতে এক ধরনের সিস্ট ফর্মেশন হয়, যেটা ওভারিতে হয়, এবং এটা সাধারণত হয় যদি আমাদের মাসিকের ব্লাডটা ভিতরে জমা হয়, পেটের ভিতরে জমা হয়ে একটা ছোট একটা সিস্টের মতো ফর্ম করে, সেটাকে এন্ডোমেট্রিওসিস বলে। তো এন্ডোমেট্রিওসিস রোগটা আসলে সবসময় যে সিস্ট ফর্মেশন হতে হবে তা না। প্রথম পর্যায়ে কিন্তু এটা সিস্টে থাকে না। অনেক ক্ষেত্রে শুধু মাসিকের ব্যথা নিয়ে রোগী আমাদের কাছে আসে। এই ব্যথা আস্তে আস্তে তীব্রতর হয় এবং কোনো পর্যায়ে এই পর্যায়ে যদি চিকিৎসা না করতে পারে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু সিস্ট ফর্মেশনের দিকে যায়। এন্ডোমেট্রিওসিস আর একটা নাম হচ্ছে চকলেট সিস্ট। এই নামেই আসলে গাইনি চিকিৎসকরা রোগীদের বলে থাকেন এবং রোগীরাও চকলেট সিস্ট নামে অধিক পরিচিত এন্ডোমেট্রিওসিসের সাথে। এন্ডোমেট্রিওসিস এটি আসলে কোন বয়সের নারীদের সবচাইতে বেশি আপনি দেখেছেন? সাধারণত রিপ্রোডাক্টিভ এজ, মানে যখন বাচ্চা হওয়ার ক্ষমতা অর্জন করে একজন নারী, তখনই বেশি হয়। কারণ আমরা যেটা বলেছি যে এন্ডোমেট্রিওসিসের কারণ হচ্ছে মাসিকের রক্তটা যেমন এমনি নর্মাল মেয়েদের বাইরে বের হয়ে আসে, অনেক এন্ডোমেট্রিওসিসের রোগীর রক্তটা ভিতরে জমা হয়, পেটের ভিতরে জমা হয়। জমা হতে হতে একটা পর্যায়ে সিস্ট ফর্মেশন হয়, একটা ক্লোজড ক্যাভিটিতে একটা ছোট জায়গায় জমা হয়। সেখানে জমতে জমতে একটা ঘন কালো পদার্থ, মানে খয়েরি ধরনের পদার্থের সৃষ্টি হয়, যেটা অনেকটা দেখতে চকলেটের মতো। সেই জন্য এটাকে চকলেট সিস্ট বলে। কাজে এই রোগটা শুরু হতে পারে কিশোর বয়স থেকে এবং পুরো সময়টা পার করে মাসিক যখন উঠে যায় সে পর্যায় পর্যন্তও এই রোগটা থাকতে পারে। তো এন্ডোমেট্রিওসিস এতে উপসর্গ আসলে কি হতে পারে বা একজন নারী কিভাবে বুঝতে পারবেন তিনি এই রোগে আক্রান্ত আছেন? উপসর্গটা ভ্যারি করে, এক একজনের কাছে এক এক ধরনের উপসর্গ হতে পারে। তবে সাধারণত যেটা হয় যে মাসিকে ব্যথা, তীব্র ব্যথা, স্বাভাবিক যে মাসিকে ব্যথা হয় সেটা কিন্তু স্বাভাবিকভাবে অনেক মেয়েদেরই হতে পারে। দেখা যায় যে মাসিকের সময় হালকা ব্যথা, একটু ওষুধের প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে ওষুধেরও প্রয়োজন হয় না। প্রথম 2-1 দিন ব্যথা থাকে, আস্তে আস্তে ভালো হয়ে যায়। কিন্তু এন্ডোমেট্রিওসিসের ব্যথাটা মাসিকের শুরুতেই শুরু হয়, এটা আস্তে আস্তে বাড়তে থাকে, মাসিক যখন শেষের পর্যায়ে এটা সবচেয়ে তীব্র থাকে। তারপরে কিন্তু পুরো সময়টা নেক্সট মাসিক পর্যন্ত পুরো সময়টা জুড়েই ব্যথা থাকে, কিন্তু এটা একটু হালকা হালকা ব্যথা হয়। পরবর্তীতে আবার মাসিকের শুরুতে আবার ব্যথা শুরু হয়, এর তীব্রতা বাড়ে। কাজে এন্ডোমেট্রিওসিসের রোগে যে সবসময় মেয়েদের একটা ব্যথা থাকে এটাই কিন্তু স্বাভাবিক। এই ব্যথাটা সবসময় একদম কমপ্লিটলি ভালো কখনোই হয়ে যায় না। এই ব্যথার তীব্রতা কমে বাড়ে, কিন্তু ব্যথাটা সবসময়ই থাকে। সাধারণত কিশোর বয়সী মেয়েরা আমাদের কাছে ব্যথা নিয়েই আসে, কিন্তু কিছু কিছু রোগী দেখা যায় যে ব্যথা না নিয়ে এসে অনেক সময় বন্ধ্যাত্ব নিয়ে আমাদের কাছে আসেন। তো এন্ডোমেট্রিওসিস আর একটা সিমটম বা আর একটা লক্ষণ কিন্তু বন্ধ্যাত্ব। যেসব রোগী বন্ধ্যাত্ব রোগে ভোগেন তাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একজনের ক্ষেত্রে কিন্তু আমরা এন্ডোমেট্রিওসিস রোগটার উপসর্গ দেখতে পাই। এন্ডোমেট্রিওসিস রোগটি নির্ণয় করবার জন্য কি কোনো প্রক্রিয়া আছে বা কোনো টেস্ট আছে কিনা? সাধারণত এন্ডোমেট্রিওসিস যে অনেকগুলো স্টেজ রয়েছে। যখন প্রাইমারি স্টেজে রোগী আমাদের কাছে আসে তখন কিন্তু খুব বেশি রোগ নির্ণয় করার কোনো প্রক্রিয়া নাই, তখন কোনো ধরনের সিস্ট ফর্মেশন হয় না বা কিছু না। আমরা সাধারণত যেটা করি যে লক্ষণ দেখেই মনে করতে পারি যে ও এন্ডোমেট্রিওসিস রোগে ভুগছে। আর একটা জিনিস হচ্ছে এটার ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে, মা অথবা বোনের যদি এন্ডোমেট্রিওসিস থাকে
সেক্ষেত্রে আমরা চিন্তা করি যে এই রোগীরও এন্ডোমেট্রিওসিস রয়েছে, এটা একটা হতে পারে। আরেকটা জিনিস হতে পারে যে বন্ধ্যাত্ব ভুগছে, কোনো কারণ নির্ণয় করতে পারছি না, সেক্ষেত্রে স্টেজ 1 স্টেজ 2 এন্ডোমেট্রিওসিস থাকে। কিন্তু যখন সিস্ট ফর্মেশন হয়ে যায় তখন কিন্তু আমরা আল্ট্রাসোনোতে আমরা সিস্ট পাই, যেটা দেখা যায় যে সিস্টের ভিতরে কিছু রক্ত জমাট বেঁধে আছে, এটাকে এন্ডোমেট্রিওটিক সিস্ট বা চকলেট সিস্ট বলা হয়। এন্ডোমেট্রিওসিস ধরা পড়ার পরে আসলে তার পরবর্তীতে আপনারা আসলে কি করে থাকেন, চিকিৎসা কি কি আছে? ব্যাপারটা হচ্ছে কখন ধরা পড়ছে সেটার উপর ডিপেন্ড করে যে চিকিৎসা পদ্ধতি আমরা কি করব। প্রথমত কিশোর বয়সে যদি ধরা পড়ে সেক্ষেত্রে তো আমরা প্রথমেই অপারেশনে যাই না বা অন্য কোনো চিকিৎসায় যাই না। তো কিশোরী রোগের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিসের কিন্তু এখন আস্তে আস্তে এন্ডোমেট্রিওসিসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। অনেক জায়গায় দেখা যায় যে বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না এই পেইনের জন্য। সেই ক্ষেত্রে আমরা যেটা করি প্রথমত যে পেইন কিলার দিয়ে ব্যথাটাকে কমানোর চেষ্টা করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা পিল জাতীয় ওষুধ ব্যবহার করি, কারণ আপনাকে আমি বলেছি যে এন্ডোমেট্রিওসিস রোগটা অনেক ক্ষেত্রে যে মাসিকের ব্লাডটা ভিতরে জমা হচ্ছে, তো আমাদের টার্গেট থাকে কোনোভাবে যদি মাসিকটাকে আমরা বন্ধ রাখতে পারি। তো অনেক ক্ষেত্রে পিল জাতীয় ওষুধ দিয়ে মাসিক বন্ধ রাখা হয়, অথবা প্রোজেস্টেরন জাতীয় কিছু ওষুধ ইউজ করা হয়, অথবা অ্যাডভান্স কিছু ওষুধ আছে, এগুলো আমরা এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে। কিন্তু আমাদের টার্গেট থাকে মাসিকটা বন্ধ রাখা। তবে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হই যে যখন মাসিক বন্ধ হয়ে যায় তখন কিন্তু অনেক রোগীর ধারণা থাকে, এবং বিশেষ করে কিশোরী মেয়েদের বাবা মার ধারণা থাকে যে মাসিক বন্ধ হলে কোনো সমস্যা হবে কিনা। আসলে এন্ডোমেট্রিওসিস একটা প্রোগ্রেসিভ ডিজিজ। তার মানে এটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, এটা এগোতে থাকবে, কাজে এটাকে আমাদের হল্ট করে দিতে হবে এর প্রোগ্রেশনটা। এই যেটাতে স্টেজ 1 থেকে স্টেজ 4-এ না যায়, সেই জিনিসটা করতে হলে আমাদের মাসিকটা কিন্তু বন্ধ রাখতে হয়। সেটা যে কোনো ওষুধ দেওয়া হোক, আমরা অনেক ক্ষেত্রে মাসিকটা বন্ধ রাখি। আর পেন কিলার ওই সময় মাসিকের সময় ব্যথার জন্য অনেক ক্ষেত্রে শুধু পেন কিলার দিয়েই কাজ হয়। আর আরেকটা জিনিস হয়, যারা বন্ধ্যাত্ব নিয়ে আসে তাদের চিকিৎসা পদ্ধতিতে ডিফারেন্ট হয়। সেক্ষেত্রে আমরা যেটা বলি যে বন্ধ্যাত্বর চিকিৎসায় চলে যাই, অনেক ক্ষেত্রে অপারেশনে যাই, যেমন ল্যাপারোস্কোপিতে যাই। তবে এন্ডোমেট্রিওসিসের একটা ব্যাপার যে অপারেশন করলেই যে রোগটা ভালো হয়ে যাবে তা কিন্তু না। কারণ রোগের কারণ কিন্তু মাসিক রক্তটা ভিতরে জমা হচ্ছে মোস্ট অফ দ্য ক্ষেত্রে। কাজেই আমরা অপারেশন করে দিলাম, তার 6 মাস 9 মাস 1 বছর পরে কিন্তু রোগী আবার সিস্ট নিয়ে আসে, আবার পেইন নিয়ে আসে। কাজেই প্রথমে চিন্তা ভাবনা না করে এন্ডোমেট্রিওসিস রোগের যদি অপারেশন হয়ে যায় সেক্ষেত্রে কিছু কিছু সমস্যার সম্মুখীন হয় রোগীটা। তার ওভারির অনেকখানি অংশ ফেলে দিতে হয়, ভিতরে অনেক বেশি অ্যাডিশন তৈরি হয়, মানে জোড়াপাল্টা লেগে যায়। কাজেই অপারেশনের ক্ষেত্রে আমরা অনেক বেশি সাবধানী, কিন্তু এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে দেখা যায় যে অপারেশনের আগে আমরা চেষ্টা করি যে ঔষধে কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। এমনও হয় যে রোগী যদি কোনোভাবে প্রেগনেন্ট হয়ে যায়, সেটাও কিন্তু এন্ডোমেট্রিওসিসের এক ধরনের চিকিৎসা। কাজে ওষুধপত্রের মাধ্যমে যদি আমরা পেশেন্টটা প্রেগনেন্ট হয়ে যায় সেক্ষেত্রে 9 মাস তো তার মাসিক বন্ধ থাকে, ব্রেস্ট ফিডিং এর সময় আরো 1-1.5 বছর মাসিক বন্ধ থাকে, এই 2-2.5 বছরে কিন্তু রোগের প্রকোপ অনেকখানি কমে যায়। কাজে এন্ডোমেট্রিওসিস রোগটার এক ধরনের চিকিৎসাও কিন্তু প্রেগনেন্ট হয়ে যাওয়া। কাজে এটা ওষুধের মাধ্যমে যেমন আমরা চিকিৎসা করি, আমরা কিছু ইনজেকশনের মাধ্যমে চিকিৎসা করি, আমরা অপারেশন বা ল্যাপারোস্কোপি অপারেশনের মাধ্যমে চিকিৎসা করি, কিছু কিছু ক্ষেত্রে রোগীকে প্রেগনেন্ট হয়ে যেতে বলি, সেটাও এক ধরনের চিকিৎসা। অসুখটি যাতে না হয় প্রতিরোধের জন্যই হোক কিংবা চিকিৎসার অংশ হিসেবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য সারা বিশ্বব্যাপী সচেতনতা আসলে কতটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, এবং এটি প্রিভেনশনে কোনোটা রোল প্লে করে কিনা? এন্ডোমেট্রিওসিস সচেতনতা দিবস অথবা মান্থ হিসেবে আমরা মার্চকে কিন্তু এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ হিসেবে চিন্তা করি। এই মাসটা পুরোটা জুড়েই পুরো বিশ্বে কিন্তু এন্ডোমেট্রিওসিস অ্যাওয়ারনেস মান্থ হিসেবে চিন্তা করা হয়। কারণ আপনাকে বলেছি যে অসুখটার প্রকোপ কিন্তু অনেক বেশি, বিশেষ করে অ্যাডোলেসেন্ট অর্থাৎ কিশোরী মেয়েদের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস শুরু হয়। এটা আস্তে আস্তে মেনোপজ পর্যন্ত অর্থাৎ ঋতুবন্ধ পর্যন্ত এটা কিন্তু চলতে পারে। কাজে এই সময়টা পুরো সময়টা যাতে রোগী অ্যাওয়ার্ড হয়, অর্থাৎ এন্ডোমেট্রিওসিস শুরুতেই স্টেজ 1-এ অথবা প্রাথমিক পর্যায়ে যাতে রোগী বুঝতে পারে যে উনি এন্ডোমেট্রিওসিসে ভুগছেন, অথবা আইডেন্টিফাই হতে পারে যে এন্ডোমেট্রিওসিস হতে পারে, তখনই কিন্তু আমরা ব্যবস্থা নেই। কাজেই আমরা কিশোরী মেয়েদের থেকেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েশন শুরু করি। এটা স্কুল কলেজে যেমন অ্যাওয়ারনেস ক্রিয়েশন হয়, সেই সাথে কিন্তু আমরা বাবা মাকে অ্যাওয়্যার করি
যে ফ্যামিলিতে এন্ডোমেট্রিওসিস আছে, মার যদি এন্ডোমেট্রিওসিস থাকে এবং ওনার মেয়ে থাকে, সেক্ষেত্রে মেয়েটার মাসিকের ক্ষেত্রে খবর নেই যে মাসিকে ব্যথা হচ্ছে কিনা, ব্যথা হলে কি করবেন, কত তাড়াতাড়ি একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। সেই সাথে কোনো মেয়ে যদি বন্ধ্যাত্বে আক্রান্ত হয় অথবা বন্ধ্যাত্ব রোগে ভোগে, সেক্ষেত্রে একটু আর্লি আমাদের সাথে দেখা করা। এবং শুধুমাত্র যে রোগীর ক্ষেত্রে এই অ্যাওয়ারনেস ক্রিয়েশন জরুরি তা কিন্তু না, রোগীর চিকিৎসকের ক্ষেত্রে অ্যাওয়ারনেস ক্রিয়েশন খুব জরুরি। কারণ আমরা যদি না বুঝে এন্ডোমেট্রিওসিস সার্জারি করে ফেলি, অপারেশন করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু রোগীর অনেক বড় ক্ষতি হয়ে গেল। আমাদের এখনকার যে আমরা গাইডলাইন যেটা বলে যে এন্ডোমেট্রিওসিস সার্জারি শুড বি ওয়ান্স ইন এ লাইফ টাইম, মানে জীবনে একবার সার্জারি করাই উচিত। দ্বিতীয়বার সার্জারি করতে হলে আমাদের দ্বিতীয় বা তৃতীয়বার চিন্তা করতে হবে যে আবার সার্জারিতে যাব কিনা। কাজে আমরা চিন্তা করব যে কখন সার্জারিটা সবচেয়ে বেস্ট হবে রোগীর জন্য এবং কখন আমরা তাকে বেস্ট রেজাল্ট দিতে পারবো, ওই অনুযায়ী সার্জারি করি। প্রিভেনশনের জন্য আমাদের যে অ্যাওয়ারনেস, সেটা আমরা আসলে কিভাবে ক্রিয়েট করতে পারি এবং বোথ পেশেন্ট অ্যান্ড ফিজিশিয়ান দুজনের জন্যই। এন্ডোমেট্রিওসিস ধরা পড়ার পরে ক্ষেত্রে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে করাতে হবে কিনা সার্জারি, এবং এ থেকে কোনো অসুবিধা হবার কোনো সম্ভাবনা আছে কিনা? এন্ডোমেট্রিওসিসের ক্ষেত্রে সার্জারিটা অ্যাভয়েড করা সবচেয়ে জরুরি। আচ্ছা, এখন যে জিনিসটা হয় যে কিছু কিছু ক্ষেত্রে আমরা সার্জারি করতেই হয়, যেমন যেসব রোগীর এন্ডোমেট্রিওমা বা চকলেট সিস্টের সাইজ কোনো ঔষধ বা কিছুতেই আমরা কমাতে পারছি না, অথবা ঔষধে কোনোভাবেই পেইন রিলিফ করা গেল না, অথবা পেশেন্ট বাচ্চা চাচ্ছে, কোনোভাবেই আমরা এই এন্ডোমেট্রিওসিস সিস্ট বাচ্চা আনতে পারছি না, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই সার্জারির প্রয়োজন হয়। তো আর যেটা হয় যে পেশেন্ট চায়, তো পেশেন্টের ক্ষেত্রেও সচেতন হতে হবে যে সব ক্ষেত্রে সার্জারি নয়। আর সার্জারি যদি করতেই হয় অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টের মাধ্যমে সার্জারি করতে হবে, কারণ এই ধরনের সার্জারিকে আমরা বলি ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি। অর্থাৎ প্রজনন ক্ষমতা অথবা বাচ্চা হওয়ার ক্ষমতাটা বজায় রেখেই সার্জারি করা হয়। কাজেই এটা একজন স্পেশালিস্টের মাধ্যমেই করবেন, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমেই করবেন। ল্যাপারোস্কোপিকারি করতে পারলে সবচেয়ে ভালো হয়। কাজেই ল্যাপারোস্কোপি স্পেশালিস্ট যিনি ইনফার্টিলিটিতে পারদর্শী উনি সার্জারি করবেন। এবং সার্জারির পরবর্তীতে যেটা হয় যে সার্জারির পরবর্তীতে এতে অনেক বেশি অ্যাডিশন হয়, এই রোগটা আবার ফেরত আসতে পারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার্জারিতে কিছু কমপ্লিকেশনও হতে পারে। কাজেই এগুলো অ্যাভয়েড করতে হলে সার্জারির পরবর্তী পর্যায়েও রোগীর কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তারের আন্ডারে থাকতে হবে। এটি কতদিন ফলো আপে থাকতে হয়, কিংবা অনেকেই আছেন যে আসলে ওষুধ খেয়ে একটু ইমপ্রুভমেন্টের পরে হয়তো ওষুধ অনেক সময় ছেড়ে দেয়? শুধুমাত্র ঔষধ বা সার্জারিতে এন্ডোমেট্রিওসিস ভালো হবে না, এটা প্রোগ্রেস করবে আস্তে আস্তে, স্টেজ 1 থেকে স্টেজ 4 এরকম করে আস্তে আস্তে প্রোগ্রেস করবে। কাজে এন্ডোমেট্রিওসিস একদম ভালো হয়ে যাবে এরকম ভাবার কোনো সুযোগ আসলে নাই, কারণ এন্ডোমেট্রিওসিস আবার ফেরত আসে, বারবার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কাজেই এন্ডোমেট্রিওসিস ফলো আপটা অনেক ক্ষেত্রে মেনোপোজ পর্যন্ত আমরা ফলো আপ করি, কিছু কিছু ক্ষেত্রে মেনোপোজের পরেও এন্ডোমেট্রিওসিস হতে পারে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ম্যাম, আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এই পর্যায়ে চলুন দেখে নিই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। বর্তমানে অস্বাস্থ্যকর জীবনযাপন এবং শরীরের বিভিন্ন রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কিন্তু বন্ধ্যাত্বজনিত সমস্যা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এর অন্যতম কারণ হিসেবে আমরা বলে থাকি যে আপনার অস্বাস্থ্যকর জীবনযাপন তো হতেই পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন হরমোনাল ইমব্যালেন্সের জন্য এই জাতীয় সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক রোগ বা রোগের জটিলতা তীব্র আকার ধারণ করলে তখন ওই বন্ধ্যাত্বজনিত সমস্যা ছেলে বা মেয়ের মধ্যে দেখা দিতে পারে। তখন তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বা ডাক্তারের শরণাপন্ন হতে হবে। পাশাপাশি আপনার খাদ্যাভ্যাসের মধ্যেও কিন্তু বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যেই যদি হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও খাবার কিন্তু একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে। অবশ্যই ডাক্তারের ট্রিটমেন্ট নেবেন, তার পাশাপাশি খাবারের মধ্যেও আপনাকে পরিবর্তন আনতে হবে। বেশ কিছু খাবারের কথা আজকে আমি মেনশন করব, যাদের দেখা যায় যে সকল ছেলেদের টেস্টোস্টেরন হরমোনের সংখ্যা আসলে কম থাকে তাদের ক্ষেত্রে, পাশাপাশি যে সকল মেয়েদের আসলে কমপ্লিকেসি হয়ে থাকছে
বাচ্চা ধারণ করতে, তাদের ক্ষেত্রেও এই জাতীয় সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে সেটি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওজন কমানোটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা যদি আপনার ওজন নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু দেখা যেতে পারে বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে। সেজন্য অবশ্যই কি করতে হবে, অতিরিক্ত ওজনজনিত সমস্যা যাদের আছে সেই সমস্যাটি কমাতে হবে। এর পরবর্তীতে যদি আমাকে বলতে হয় যে টেস্টোস্টেরন হরমোনের পরিমাণ বাড়ানোর জন্য খাবারের কথা, সেটি হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার। নিয়মিত জিঙ্ক সমৃদ্ধ খাবার গ্রহণ করলে সেটি কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই খুব ভালো উপকারিতা দিয়ে থাকে। জিঙ্ক সমৃদ্ধ খাবার আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন যেগুলো আছে মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, বিভিন্ন বাদাম এগুলো থেকে পেয়ে যেতে পারি। এর পরবর্তীতে বলবো যে জিঙ্কের পাশাপাশি অবশ্যই আপনার খাদ্য তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার থাকতে হবে। আয়রন সমৃদ্ধ খাবার হচ্ছে আমরা দুটি উৎস থেকে পাই, একটি হিম উৎস আর একটি নন হিম উৎস। হিম উৎসগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস প্রোটিন মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, আর নন হিম উৎস হচ্ছে বিভিন্ন ধরনের ফলমূল, শাকসবজি। এর পরবর্তীতে খাদ্য তালিকায় রাখতে হবে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ বিভিন্ন সামুদ্রিক মাছ এবং বাদাম। এইগুলো দেখা যায় যে আপনার হরমোনাল সমস্যাগুলো যদি থাকে সেই ক্ষেত্রে সেগুলো প্রশমন করার ক্ষেত্রে সাহায্য করে থাকে। তার পরবর্তীতে সেলেনিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেগুলো আপনাকে শারীরিক উপকারিতা অ্যাড করবে। অনেকের মধ্যে, অনেক ছেলেদের মধ্যে বিশেষ করে দেখা যায় অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকে বা অতিরিক্ত সিগারেট বা ধূমপান করে থাকেন। অবশ্যই এই দুটি বদ অভ্যাস থাকলে আপনাকে এড়িয়ে চলতে হবে, কেননা এই দুটি বদ অভ্যাসের জন্য আপনার কিন্তু কি হতে পারে, এই বন্ধ্যাত্বজনিত সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে। অতিরিক্ত বাহিরের খাবার গ্রহণ, অতিরিক্ত প্রক্রিয়াজাতকৃত খাবার গ্রহণ, বিভিন্ন রেডি টু কুক খাবার গ্রহণ, বাহিরের ডুবো তেলে ভাজা, একই তেল বারবার ব্যবহার করা হয় এমন খাবার গ্রহণ করার থেকে বিরত থাকতে হবে, কেননা ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবারগুলো আপনার বন্ধ্যাত্বের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে সাধারণত। কেননা ট্রান্সফ্যাট আসলে কি? ট্রান্সফ্যাট হচ্ছে একই তেল বারবার ব্যবহার করে যে খাবারগুলো তৈরি করা হয় বা তেল পুড়ে যাওয়া তেল আমরা আসলে দেখে থাকি, সেই জাতীয় তেলগুলো ব্যবহার করে রান্না করা খাবারগুলো থেকে কিন্তু ট্রান্সফ্যাট শরীরে প্রবেশ করে। সেগুলো কিন্তু আপনার শারীরিক সমস্যা বা হরমোনাল ইমব্যালেন্সের জন্য অন্যতম কারণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। এর পাশাপাশি অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করতে হবে, রেগুলার বা প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটাহাঁটি করতে হবে বা ব্যায়াম করতে হবে। এতে করেও আপনার বডির বিভিন্ন ধরনের এনজাইমগুলো, বিভিন্ন ধরনের কার্যকারিতা সেটি ঠিক রাখতে সাহায্য করবে। মূল কথা, আপনার ডাক্তারের ট্রিটমেন্টের পাশাপাশি একটি হেলদি এবং ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করতে হবে, হেলদি লাইফস্টাইল মেনে চলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলো কিছুটা হলেও প্রশমন করা সম্ভব। আর অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, যে খাবারগুলোর কথা বললাম, সেগুলো গ্রহণ করার চেষ্টা করবেন। খাবারের 6টি উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, পানি, এগুলোর যেন গুড রেশিও আপনার শরীরে বর্তমান থাকে সেটি মাথায় রাখবে। কোনোটি থেকে অতিরিক্ত গ্রহণ করবেন, আবার কোনোটি একেবারেই বাদ দিয়ে দিবেন। এই অভ্যাসটি অনেকের মধ্যেই দেখা যায়। বিভিন্ন ডায়েট করতে গিয়ে অনেকে এই ধরনের খাবার গ্রহণ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু জটিলতা হতে পারে। একটি হেলদি ব্যালেন্স ডায়েট চার্ট মেনটেন করার চেষ্টা করবেন, সুন্দর জীবনযাপন করার চেষ্টা করবেন, তাহলেই সম্ভব আপনিও এই বন্ধ্যাত্বজনিত সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পারবেন। একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি ম্যাম, সব শেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? এন্ডোমেট্রিওসিস রোগটা খুব কম রোগ যেটা ক্যান্সারে পরিবর্তিত হয়। কাজে সিস্ট মানে যে ক্যান্সার বা অপারেশন লাগবে তা কিন্তু না। ফলো আপে থাকলে এই সিস্টের মধ্যেই বাচ্চা আসা সম্ভব, সিস্টের চিকিৎসাও ওষুধের মাধ্যমে করা সম্ভব, বা এন্ডোমেট্রিওসিস রোগের চিকিৎসাও করা সম্ভব। সার্জারি যদি লাগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং সার্জারি করার আগে 2-3 বার চিন্তা করতে হবে সার্জারিতে যাবেন কি যাবেন না। চমৎকার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল এন্ডোমেট্রিওসিস সমস্যা ও তার চিকিৎসা নিয়ে। আশা করছি আমাদের আজকের এই আলোচনা আপনাদের অনেক ভালো লেগেছে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। স্ট্রোক আসলে একটু ডিফারেন্ট। আমরা যখন ব্রেইনের যখন কোনো সমস্যা হয় বা আমরা ব্রেইন অ্যাটাক বলতে পারি বরঞ্চ, কিন্তু হার্ট স্ট্রোক কখনো হয় না। স্ট্রোক সবসময় ব্রেইনের সমস্যা, যদিও কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যেই পড়ে থাকে। আর হার্ট অ্যাটাকই যেটা আমরা অ্যাকিউট এমআই বা মায়োকার্ডিয়াল ইনফাকশন বলে থাকি, সেটি কিন্তু হার্ট অ্যাটাক, সেটি কিন্তু স্ট্রোক নয়।
বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।